ধর্মনিরপেক্ষতা আসলে এই দেশের দলিত জনগোষ্ঠীর অধিকারকে নিশ্চিত করে না, বহুত্ববাদিতা অন্তত পক্ষে সেই চেষ্টাটা করতে পারবে, এই বিবেচনাটা আমাদের ছিল। সেদিক থেকেই আমরা এগুলো বলেছি। রাষ্ট্রধর্ম বাংলাদেশে যুক্ত হওয়ার পরে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকেছেন, একাধিক সংবিধান সংশোধিত একাধিকবার সংবিধান সংশোধিত হয়েছে, কিন্তু এগুলো বাতিল করা হয়নি। তার একটা রাজনৈতিক বাস্তবতা আছে। তদুপরি আপনি যদি বৈশ্বিকভাবেও দেখেন, দেখবেন যে অন্তত পক্ষে 199টি দেশের মধ্যে 42% দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম অথবা প্রেফার্ড রিলিজিয়ান আছে। এখন সেটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা প্রশ্ন। ব্রিটেনের ক্ষেত্রেও আমরা দেখি যে একটা প্রেফার্ড রিলিজিয়ান আছে, ইরানের ক্ষেত্রে দেখি আমরা একটা প্রেফার্ড রিলিজিয়ান আছে। ব্রিটেনে কিভাবে ব্যবহৃত হয়, ইরানে কিভাবে ব্যবহৃত হয় সেটা আপনারা জানেন। ফলে প্রশ্নটা হচ্ছে যে এটা কিভাবে ব্যবহৃত হয়, এবং সেই ক্ষেত্রে আইনি ব্যবস্থার মাধ্যমে নাগরিকের সমতার অধিকার যদি নিশ্চিত করা যায়, তাহলে রাষ্ট্রধর্ম হিসেবে থাকার কারণেই, শুধুমাত্র এই কারণেই পরিস্থিতি কোন রকম বড় রকমের পরিবর্তন ঘটবে না। লক্ষ্য করে দেখুন, ধর্মনিরপেক্ষতা এবং রাষ্ট্রধর্ম ছিল, তারপরেও এদেশে নাগরিকদের অধিকার, বিশেষত ধর্মের প্রশ্নে যে নাগরিকদের অধিকারের প্রশ্ন, সেটা সবসময় সুরক্ষিত হয়েছে তা না। একদিকে ধর্মনিরপেক্ষতাকে ইসলামোফোবিয়ার জন্য ব্যবহার করা হয়েছে, আবার অন্যদিকে আমরা দেখেছি ধর্মনিরপেক্ষতা থাকা সত্ত্বেও অন্যান্য ধর্মাবলম্বী, বিশেষত হিন্দু জনগোষ্ঠী বিভিন্নভাবে পারসিকিউশনের মুখোমুখি হয়েছে। ফলে কেবলমাত্র দুটি আদর্শ থাকা না থাকাকে বিবেচনা না করে, বরং বাস্তবতার বিবেচনায় কি করে একটা রাষ্ট্র ইনক্লুসিভ হতে পারে সেই চেষ্টাটা আমাদের করা দরকার, সেটাই মনে হচ্ছে। প্রাসঙ্গিকভাবে আমি বলি, তথ্য হিসেবে আপনাদের জানা দরকার, যেটা আমাদের রিপোর্টে আছে। সংবিধান সংস্কার কমিশন সকল বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে অগ্রসর হয়েছে। একটি বিষয়ে কমিশনের সকল সদস্য একমত হতে পারেননি, সেটি হচ্ছে রাষ্ট্রধর্মের বিষয়ে যে অবস্থান, সে বিষয়ে। সেটা আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করেছি।